জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদ চত্বরে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ অন্যরা। সকাল 10টা থেকে জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। অংশ নেন কেন্দ্রীয় ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইসকনকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ সনাতনীদের ব্যবহার করছে একটি চক্র। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও দাবি করেন বক্তারা। এর আগে সকাল 10টায় চট্টগ্রাম আদালতের চত্বরেও নিহত জানাজা অনুষ্ঠিত হয়। বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। যে বর্ণের হোক সন্ত্রাসী, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফ। সাইফুল ইসলামে আলিফের জানাজায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান হাসান আরিফ। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার 27 জনের মধ্যে 6 জনই চিহ্নিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার সময় তারা সক্রিয় ছিলেন বলে দাবি করা হয়েছে। নগরীর কোতোয়ালি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়, তবে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদে তাদের আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর আগে সনাতন জাগরণ মঞ্চ নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় যুবলীগের 6 নেতাকে আটক করেছে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাত 11টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় আটককৃতরা গত কয়েকদিন ধরে সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। রাতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি মিছিল করার প্রস্তুতি নেয়। গোপন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা, সেগুলোকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সামগ্রিক বিষয়টাকে মূল্যায়ন করার চেষ্টা করছি যে এই ঘটনার সাথে কারা জড়িত, কারা হুকুমদাতা বা কারা ফিল্ডে থেকে এই নির্দেশ বাস্তবায়ন করেছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের সদস্যরা আমাদের শহরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের যে মোবাইল পেট্রোলগুলো, সেগুলো আমরা বৃদ্ধি করেছি। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে সন্ত্রাসী ও বিদেশি সংগঠন হিসেবে দেশের মাটিতে ইসকন নিষিদ্ধের
দাবি তোলেন তারা। দুপুর 12টার কিছু পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দেয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের আগ্রাসন নীতির সমালোচনা করেন তারা। গণ অভ্যুত্থানের ঐক্যের চেতনায় সব সম্প্রদায়ের মানুষ মিলে ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেন তারা। পরে গায়েবানা জানাজা পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যে পর্যন্ত তারা তাদেরকে গ্রেফতার না করবে সে পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একটা ধর্ম নিরপেক্ষ বজায় রাখুক বাংলাদেশে, তাকে যদি হত্যা করা হয়, দেশে যদি বিচার না করা হয়, এই ভারতের অপশক্তি কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে। একটা দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় এই ধরনের ম্যাসাকার হইতেই থাকবে। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আইনজীবী সমিতি ও অ্যাডভোকেটের বার সমিতি। সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া কোর্ট প্রাঙ্গণে বিচারপতি, আইনজীবী ও সাধারণ বিচারপ্রার্থীদের নিরাপত্তার আইন প্রণয়নও দাবি করেন তারা। অন্যদিকে সকালে রাজশাহী দায়রা জজ আদালতের প্রাঙ্গণে একই কর্মসূচি পালন করেন অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনা করেন তারা। পাশাপাশি হত্যাকারীরা দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ইসকনকে মৌলবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সংগঠনটি সম্পর্কে সরকার তথ্য যাচাই বাছাই করছে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিস্টো কনসাসনেস ইসকনের নিষিদ্ধ যে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে কথা বলেন তিনি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন ইস্যুতে শুনানি হয়। ইসকন নিষিদ্ধ আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলের কাছে বিচারপতি জানতে চায় ইসকন কারা, এরা কোথা থেকে আসছে। পরে রাষ্ট্রপক্ষ ইসকন সম্পর্কে বৃহস্পতিবার সকালে হাইকোর্টকে জানাবে। উল্লেখ্য ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়। সেখানে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী মারা যান। জানিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। 1966 সালে নিউ ইয়র্ক শহরে এটি প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। এরপর ভারত সহ বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম ছড়িয়ে পড়ে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। দেশকে বাঁচাতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া জনগণকে বিভ্রান্ত করে এমন বক্তব্য না করছে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান ছিল তার। ফখরুল বলেন, দেশে বিদেশে কিছু দায়িত্বহীন মানুষ জাতিকে উস্কে দিয়ে বিভাজন সৃষ্টি করছে। পত্রিকার অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, পতিত আওয়ামী লীগ ইস্যু তৈরির অপচেষ্টা করছে। তাদের আইনের আওতায় না আনা হলে দেশে বিশৃঙ্খলা বাড়বে। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। ভিসা প্রক্রিয়ার জন্য মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া বুধবার দুপুর 2:20 গুলশানের বাসভবন ফিরোজা থেকে মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙ্গুলের ছাপ নিতে বাড়িধারায় মার্কিন দূতাবাসে যান তিনি। পরে বিকাল 3টায় মার্কিন দূতাবাস থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এই রায় দেন। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার কায়সার কামাল। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এদিকে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের বড়পুকুরিয়ার কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ তিনজনকে খালাস দেন। অপর 2 জন হলেন বিএনপি সরকারের সাবেক 2 মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি। এদিকে 10 কোটি 31 লাখ টাকার চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তারেক রহমান সহ 8 জন। এছাড়া 2008 সালে জাতীয় রাজস্ব বোর্ডের কর ফাঁকির মামলা থেকেও খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার দুপুরে ঢাকার CMM আদালত ও মহানগর দায়রা জজ আদালত তারেক রহমান মামলা দুটো থেকে অব্যাহতি পান। তারেক রহমানের আইনজীবী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের মদতে মামলা দুটি দায়ের করা হয়েছিল। গত 5ই নভেম্বর ফাইনাল রিপোর্ট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবির। তিনি ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়ে বাদী এই মামলা করেন। প্রকৃতপক্ষে গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যান্যদের উনি চিনতেন না, কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই বলেও জানিয়েছেন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে এই রিপোর্ট আসার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যদেরকে বিজ্ঞ আদালত অদ্য দণ্ডবিধি 385, 386 এবং 387 ধারার যে অভিযোগ, সেই অভিযোগের ফাইনাল রিপোর্ট প্রাপ্তির পরে তথ্যগত ভুল প্রমাণিত হয় অব্যাহতি দিয়েছেন। আজ শহীদ ডক্টর মিলন দিবস। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ডাক্তার মিলন শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। 90-এর অভ্যুত্থান ও 24-এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই। তিনি আরও বলেন, দেশে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর আগে শ্রদ্ধা জানান ড্যাব ও সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, এটা দেখার বিষয় না এটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, পাহাড়ের না জনগণের মানুষ, যে বা যারাই ষড়যন্ত্র করবে দেশের সার্বভৌমত্ব নিয়ে, তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচারকে এটা তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে না।
10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফিরেছে বলেও জানান তিনি। টিসিবি ওটা করবে না, ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি এর মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনার কর 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইস্যু করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটাতে করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি। ডিম আমদানি দেশীয় উৎপাদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমদানি নিরুৎসাহিত করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এদিন সকালে সচিবালয়ে দায়িত্ব নেয়ার 100 দিন উপলক্ষে গণমাধ্যমের সাথে বৈঠকে এই কথা বলেন ফরিদা আখতার। এ সময় গেল 3 মাসে নতুন সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন ভারতের সাথে সমন্বয় করে মৎস্য প্রজনন মৌসুমে আহরণের নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানি নিষিদ্ধ হলেও প্রবাসীরা যারা রয়েছেন তাদের জন্য ইলিশ রপ্তানির প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নিরীক্ষা চালাচ্ছে মন্ত্রণালয়। আরও একটু শনাক্ত করেছে যে আসলে সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কারণ বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছে 4.5 কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি। এবং আমরা কিন্তু একটা আমাদের দিক থেকে প্রাণী সম্পদের দিক থেকে একটা উদ্বেগ প্রকাশ করেছে, এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছে। কারণ আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় পলিটেকনিকের শিক্ষার্থীদের ব্যবহার করে বুটেক্সে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা। সকালে বুটেক্স ক্যাম্পাসের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন টেক্সটাইলের কেউ পলিটেকনিকের সাথে সংঘর্ষে জড়ায়নি। দুপক্ষের সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সন্ত্রাসী কায়দায় পলিটেকনিকের শিক্ষার্থীদের ব্যবহার করে বুটেক্সে হামলা করেছে। এ সময় দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের যেহেতু ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ, আমরা অলওয়েজ ভয়ে থাকি আমাদের এখানে কেউ কোনো ছাত্র রাজনীতি মানে শুরু হবে কি না। তো পোলাপান হচ্ছে যারা ছিল তারা এটা বাধা দেওয়ার ট্রাই করছে যে আপনারা আমাদের হলের ভিতরে এটা করতে পারবেন না। তখন তাদেরকে বলা হয় যে আপনারা চলে যান, কিন্তু তারা যাবে না আর কি। তো সেখান থেকে বাকবিতণ্ডা শুরু হওয়ার পরে তারাই হচ্ছে কি আমাদের হলের ভিতরে আক্রমণ করে। হামলাটি সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই হামলাটি করা হয়েছিল। আমরা এবং ইতিমধ্যেই যখন কিছু আমাদের শিক্ষক এবং আরও শিক্ষার্থীরা বিটাক মোড়ে আসে, ঠিক তখনই তারা আবার পলিটেকনিকের মসজিদের পাশ থেকে এবং তাদের ছাদের উপর থেকে একইভাবে সন্ত্রাসী কায়দায় তীব্রভাবে আক্রমণ করা হয়। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের উপর আমরা কিন্তু আসলে তাদের সাথে কোনো সংঘর্ষে জড়াইনি। বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে এগোচ্ছে ঠিক তখনই কথিত ফ্যাসিস্টের দেশি বিদেশি অনুসারীরা দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের মুখপাত্র সাইফুল হক। সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণতন্ত্র মঞ্চের ব্যানারে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এসব বক্তারা বলেন, চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে সেগুলো উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টার অংশ। ভারত সহ কয়েকটি দেশ বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চায়। এখনও প্রশাসনে ফ্যাসিবাদের সমর্থকরা রয়েছে যারা সরকারকে প্রশ্নের মুখে ফেলছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশ থেকে ঘটনার উপযুক্ত প্রতিবাদ করা দরকার। আর যে ঘটনা সংঘটিত হয়েছে আমরা মনে করি অনতিবিলম্বে এই উত্তেজনার বন্ধ করা দরকার। আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল, তাদের মানে কোনো ক্ষেত্রে নিশ্চয়ই মুখপাত্র বলা যায়, তাদের যে সমস্ত বক্তব্য, বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে। গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা।
ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে কোনো কার্যক্রম পরিচালনা করলে ছাত্র জনতা উপযুক্ত জবাব দেবে। দুপুরে শাপলা চত্বর থেকে ফকিরাপুল হয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পর্যন্ত মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা ফ্যাসিবাদ ও সাম্প্রতিক নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন। পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে এক সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, বিচারের ধীর গতি, আসামিদের জামিন দেয়া সহ নানা ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে। ফ্যাসিবাদের পক্ষে কোনো কার্যক্রম পরিচালনা করলে ছাত্র জনতা উপযুক্ত জবাব দেবে। দুঃখজনক বাংলাদেশের জন্য এই ফ্যাসিবাদের এত পতনের পর এই বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলেমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন ও সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 2 দিনের রিমান্ডে। সকালে প্রত্যেককে ঢাকার আদালতে হাজির করে রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত। পাশাপাশি বিভিন্ন থানার একাধিক হত্যা মামলার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 16 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য রিমান্ড ও গ্রেপ্তারের যৌক্তিকতা তুলে ধরেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা একাধিক আসামির জামিন চান, আদালত তা নামঞ্জুর করেন। আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয়, রিমান্ড শুনানি হয়, তখন আসামি পক্ষের আইনজীবীরা কথা বলতে চায় তারা অসুস্থ, তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই, তাদের শরীরের এই অঙ্গ নাই, এই অবস্থা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই ধরনের বক্তব্য রাখে। যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয়, তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। এই মামলায় অ্যাডভোকেট আনিসুল হক ঘটনার সাথে সম্পৃক্ত না এবং ঘটনার সাথে জড়িত না। আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই, উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, দেশের জন্য জাতির জন্য কাজ করে গিয়েছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বাবুল আক্তার 3 বছর 7 মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কোনো স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডের ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ সময় এই ঘটনার দেশ জুড়ে ব্যাপক আলোচনা হয়। ঘটনার সময় মৃত্যুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মৃত্যুর স্বামী বাবুল আক্তার লাশাই থানার অজ্ঞাত পরিচয়ে আসামি করে একটি হত্যা মামলা করেন। 2021 সালে বাবুল আক্তারকে গ্রেপ্তার করে তাকে এই মামলায় আসামি করা হয়। সাবেক এসপি জনাব বাবুল আক্তারকে আজকে হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। তিনি ইতোমধ্যে 3 বছর 7 মাস কারা অন্তরীণ ছিলেন এবং তার বিরুদ্ধে অন্যান্য যে মামলা আছে, কোনো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং কোনো মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। এই জন্য এই মামলার আদেশ নিম্ন আদালতে যাওয়ার পরে কারাগার থেকে মুক্তিতে তার আর কোনো বাধা থাকবে না। দুর্নীতির অভিযোগে 2017 সালে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের করা মামলার অব্যাহতি পেয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায় অজ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ 9 লাখ
30,473 টাকা দখল রাখার অভিযোগ তুলে 2017 সালে 12 এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করে দুদকের তৎকালীন উপপরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ পাটোয়ারি। তদন্ত শেষে চলতি বছরের 3 সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে দুদক। 27 নভেম্বর দুদকের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। আমরা আজকে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে ওনার মামলার তারিখ ছিল, আমরা ওনার হাজিরে দিয়েছি। শুনানি শেষে বিজ্ঞ আদালত ওনাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা হলো, এই মামলাটি আসলে মামলার জন্য করা হয়নি। এই মামলাটি করা হয়েছে শুধুমাত্র উনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ওনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলাটা দায়ের করা হয়েছে। অর্থ বিভাগের একজন যুগ্ম সচিবকে বদলি এবং নন ক্যাডার পদ থেকে উচ্চ পদে পদ সংরক্ষণের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছে একদল কর্মকর্তা কর্মচারী। বুধবার সকাল 10:30টার দিকে সচিবালয় চত্বরে বিক্ষোভ শেষে সমাবেশ করেন তারা। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান ও আসলামের সাথে দুর্ব্যবহার করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব নাদিরা সুলতানা। এমন অভিযোগ করে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন বিক্ষোভকারীরা। সারা দেশে সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারণ করা কাউন্সিলরদের পুনর্বহাল করে জনগণের সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। এ সময় জনগণের কাছে রাষ্ট্রীয় সেবা সহজীকরণ ও নির্বিঘ্ন করতে নির্বাচিত তারিখ হতে পূর্ণ মেয়াদকাল পর্যন্ত পুনর্বহাল রাখার দাবি জানায় তারা। অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রের সেবাকে নির্বিঘ্ন করতে অন্তর্বর্তী সরকারকে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বসার আহ্বান জানান। জামাতে ইসলামের আছে বিভিন্ন রাজনৈতিক কলিগদের সাথে কথা বলে একটা রিপ্লেসমেন্ট পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ বিডিআর সদস্যদের শতাধিক পরিবার অংশ নেয়। একইভাবে যশোরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীদের স্বজনরা। এছাড়াও নাটোর, শরীয়তপুর ও শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। এ সময় অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জেলবন্দি সদস্যদের মুক্তি দেয়া সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি জানান বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দীর্ঘ 15 বছর পর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া। উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করে সম্মেলনে। দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী হলে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার ও ডাটা সুরক্ষা অন্তর্ভুক্তি শীর্ষক নাগরিক মতামত আলোচনা সভায় এই দাবি জানান তারা। বলেন, ইন্টারনেট এখন আর শুধু বিনোদনের কিংবা কথা বলার বা পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট এখন স্বীকৃত মৌলিক মানবাধিকার। প্রত্যেকটা মহল্লাতে নেটের লাইন যারা লাগায়, তারটা যারা লাগায়, ডিশের লাইনটা যারা লাগায়, এরা দেখবেন রাজনৈতিক দলের লোক। এবং এই চাঁদাবাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা, কারণ এইটা হচ্ছে তার কর্মী, তার চাকর বাকর লেসপেন্সার পালার উপকরণ। স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মমাস উপলক্ষে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সকালে সরকারি গণগ্রন্থাগারের আয়োজন সভায়
অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা কথাসাহিত্যিক আবু ইসহাকের রচনাবলী ও জীবনী নিয়ে আলোচনা করেন। দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই লেখকের জন্ম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান আলোচকরা। অনুষ্ঠানে লেখকের অন্যতম উপন্যাস সূর্য দিগল বাড়ি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার কবি, লেখক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক অতীতের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি প্রতিরক্ষা বিভাগের মেজর জেনারেল আলী বিন হামাদ আল জোহানি। মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন বা IMCTC সদস্য হিসাবে বাংলাদেশ রিয়াদের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করেছে বলেও মনে করেন তিনি। এদিন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রফিকুল্লাহ বলেন, 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণে পাক হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে, যা বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছে। বক্তারা আরও জানান, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তি মিশনের সফলতার সাথে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। এক বছরের বেশি সময় ধরে সংঘাতের পর ইসরায়েলি ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। বুধবার স্থানীয় সময় ভোরে কার্যকর হয়েছে 2 মাসের যুদ্ধবিরতি। বিষয়টি অনুষ্ঠিত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শর্ত থাকবে, লেবাননের সামরিক বাহিনী যেন এই অঞ্চলে আর সক্রিয় না হতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি চুক্তিতে আর সম্মতি রয়েছে তার। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো সহিংসতা দেখা গেলে সেটির জবাব দেওয়া হবে। নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। চলতি বছরের সেপ্টেম্বরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে পুরোদমে সেনা অভিযান শুরু করেছে IDF। এর আগে গেল বছর 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে সীমান্তের 2 প্রান্তে পাল্টাপাল্টি আক্রমণ চালায় হিজবুল্লাহ ও ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে পারছে না সাধারণ মানুষ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আপাতত এখানেই অবস্থান করবেন তারা। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত যুদ্ধবিরতি কার্যকর করলেও যে কোনো অপ্রত্যাশিত হামলার জবাব দেবে তেল আবিব। এই সময়টায় নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করবে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জানায়, IDF সেনা প্রত্যাহার করে নেয়ার অবস্থায় 2 মাসের জন্য লেবাননের নিরাপত্তা রক্ষার কাজ করবে দেশটির সেনাবাহিনী। ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে পাকিস্তানের তেহরিকি ইনসাফ PTI এর মিডিয়া সেল জানায়, 3 দিন ধরে চলা এই বিক্ষোভে সরকারের নৃশংসতা আর রাজধানী ইসলামাবাদকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনা বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে এসেছে PTI। তবে ভবিষ্যতে অভিভাবক ইমরান খানের নেতৃত্বে আবারও মাঠে নামবেন বলে জানান সমর্থকরা। এদিকে বুধবার মধ্যরাতে কারাবন্দী ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ইমরান খানের হাজারো সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় ইসলামাবাদ। গ্রেপ্তার করা হয় শতাধিক PTI সমর্থককে। মিয়ানমার জান্তা প্রধান মিন অং হালাইন এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। এদিন দেশটিতে বসবাসরত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মানবতা বিরোধী যে অপরাধ ও নির্যাতন করা হয়েছে, সেখানে জান্তা প্রধানের সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ এনে বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ICCর চিফ প্রসিকিউটর কারিম খান। আবেদনে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন 3 বিচারপতির প্যানেল। তবে চূড়ান্ত রায় আসতে কতদিন সময় লাগবে এ নিয়ে কোনো বিবৃতি না এলেও সাধারণত এ ধরনের পরোয়ানা জারি করতে 3 মাসের মতো সময় লাগে। যদিও এই বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে 100 গোলের এলিট ক্লাবে বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন পোলিশ স্ট্রাইকার। ফ্রান্সের দল ব্রেস্তের বিপক্ষে বার্সার 3-0 গোলে জয়ের পথে এই অনন্য মাইলফলক স্পর্শ করেন লেভা। ম্যাচে করেছেন জোড়া গোল। 10 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভা। এই গোল দিয়েই পূরণ করেন চ্যাম্পিয়ন্স লিগের নিজের 100তম গোল। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই বিশেষ ক্লাবে নাম লিখিয়েছেন লেভানডস্কি। সবচেয়ে বেশি বয়সে 36 বছর 97 দিনে এসে এই মাইলফলক ছুঁয়েছেন পলিশ ফরওয়ার্ড। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।